হাই গাইস, কেমন আছো তোমরা? আমি এসআর সরকার আবারও তোমাদের সামনে আরেকটি লেকচার নিয়ে হাজির হলাম। আজকে আমি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নটা হচ্ছে, কনসিডার ইউ নেভার ক্যান টেল অ্যাজ এ ডাম অফ আইডিয়া। তো এই প্রশ্নটা আলোচনা করার জন্য আমি কিছু পয়েন্ট আউট করেছি, আর এই পয়েন্ট আউটের ভিত্তিতে এই প্রশ্নটা আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা একটা ইন্ট্রোডাকশন দিব। ইন্ট্রোডাকশনটা এভাবে শুরু করব। ডাম অফ আইডিয়া এক ধরনের ডামা যেটা সমাজের বিভিন্ন ধরনের প্রবলেম নিয়ে আলোচনা করে এবং সেটার সমাধান বর্ণনা করে। তো গাইস, ইউ নেভার ক্যান টেল এটা একটা ডাম অফ আইডিয়া। তো ডাম অফ আইডিয়া জেনারেট করেছে জর্জ বার্নার্ড শ। তো জর্জ বার্নার্ড শয়ের লাইফ ডিউরেশন 1856 সাল থেকে 1950 সাল পর্যন্ত। তাহলে ইউ নেভার ক্যান টেল অ্যাজ এ ডামা অফ আইডিয়া, কারণ এই ডামাটি সমাজের বিভিন্ন ধরনের সমস্যাকে তুলে ধরে এবং পার্সোনাল মোরালিটিকে প্রকাশ করে। তো গাইজ, এরপরে আমরা একটা ডেফিনেশন দিব, অর্থাৎ ডাম অফ আইডিয়ার একটা ডেফিনেশন দিব। তাহলে ডাম অফ আইডিয়া কি? ডাম অফ আইডিয়া ইজ এ কাইন্ড অফ ডামা হুইচ প্রেজেন্ট সার্টেন আইডিয়া অর থিওরিজ ইন ড্রামাটিক ফর্ম। তো অন্যভাবে যদি আমরা বলি তাহলে এটা এভাবে দাঁড়াবে যে ডামা অফ আইডিয়া হলো এক ধরনের ডামা যেটা সমাজের বিভিন্ন ধরনের সমস্যাকে তুলে ধরে এবং এটার সমাধান বর্ণনা করে। তো নেক্সট পয়েন্ট এটা হবে যে ইউ নেভার ক্যান টেল অ্যাজ এ ডামা অফ আইডিয়া। গাইস, ইউ নেভার ক্যান টেল এই ডামাটাকে আমরা যদি ডামা অফ আইডিয়া হিসেবে প্রকাশ করতে চাই তাহলে আমাদের কয়েকটা পয়েন্টকে ডেভেলপ করতে হবে। তো ফার্স্ট অফ অল যে পয়েন্টটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে ফোকাসিং অন কনজুগাল লাইফ। গাইস, জর্জ বার্নার্ড শ ইউ নেভার ক্যান টেল এই নাটকটাতে খুব সুন্দরভাবে কনজুগাল লাইফকে ফুটিয়ে তুলেছেন। কনজুগাল লাইফের যে প্রবলেমগুলো রয়েছে এই প্রবলেমগুলোকে ফুটিয়ে তুলেছেন। তো এই ডামাটার প্রধান যে দুটা ক্যারেক্টার সেটা হচ্ছে মিস্টার ক্ল্যাম্পটন আর মিসেস ক্ল্যান্ডন। এরা হাজব্যান্ড ওয়াইফ। মিস্টার ক্ল্যান্ডন এক চিন্তা চেতনার মানুষ আর মিসেস ক্ল্যান্ডন আরেক চিন্তা চেতনার মানুষ। তাদের মতের কোনোভাবেই মিল পড়ে না। আর এই যে তারা দুই ধরনের চিন্তা চেতনার মানুষ, এই দুই ধরনের চিন্তা চেতনার মানুষ হওয়ার কারণে তাদের মতের কোনোভাবেই মিল পড়ে না। মিসেস ক্ল্যান্ডন চায় যে সমাজে নারীরা সমান অধিকার পাবে, রাজনৈতিক ক্ষেত্রে বা বিভিন্ন বিষয়ে মতামত প্রদানের ক্ষেত্রে, পারিবারিক যে প্রাইভেসি, স্বাধীনতা এগুলো পাবে। বাট মিস্টার ক্ল্যাম্পটন চায় না যে মহিলারা স্বাধীনতা পাক, অর্থাৎ মহিলারা যে কোনো কাজের জন্য তার স্বামীর কাছে জবাবদিহিতা করবে, এটাই মিস্টার ক্ল্যাম্পটন চায়। আর এই কারণে তাদের পারিবারিকভাবে জুডিশিয়াল সেপারেট হয়ে যায়। তো যে বিষয় কনজুগাল লাইফের যে প্রবলেম, এই প্রবলেমটাকে এই নাটকের মধ্যে খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। এরপরে যে পয়েন্টটা আসে সেটা হচ্ছে ডিলিমা অফ রিলেশনশিপ, অর্থাৎ সম্পর্ক করার আগে যে একটা বাধা, পারিবারিকভাবে বা মেন্টালি যে একটা বাধা, এই বাধা কিন্তু সব সময় আসে। তো এই নাটকটাতে আমরা দেখতে পাই যে হিরো ভ্যালেন্টাইন এবং গ্লোরিয়া, এদের দুজনের প্রেমের সম্পর্ক হয়। এরা একে অপরের প্রেমে পড়ে যায় ফার্স্ট দেখাতেই। তো এখানে গ্লোরিয়ার মা মিসেস ক্ল্যান্ডন গ্লোরিয়াকে ফোর্স করে যে তুমি ভ্যালেন্টাইনের ভালোবাসা অ্যাকসেপ্ট করবে না, কারণ ভ্যালেন্টাইন এর আগে একাধিক মহিলাকে প্রপোজ করেছে। আর পুরুষরা মোটেও ভালো হয় না, একজন আত্মনির্ভরশীল নারী কখনো বিবাহ করতে পারে না, এটা যাই হোক মিসেস ক্ল্যান্ডন গ্লোরিয়াকে বোঝায়। তো গ্লোরিয়া অনেক রাগান্বিত হয়ে যায় এবং গ্লোরিয়া ভ্যালেন্টাইনকে বলে যে তুমি আমার আগে একাধিক মহিলাকে প্রপোজ করেছো, একাধিক মহিলার সাথে প্রেম করেছো, এটা বলে। তো ভ্যালেন্টাইন এখানে কনফেস করে যে হ্যাঁ, আমি তোমাকে দেখার আগে আমি একাধিক মহিলাকে প্রপোজ করেছি। আর এইটাই হলো হিউম্যান নেচার, অর্থাৎ একটা মানুষকে ভালো লাগতেই পারে, অর্থাৎ একজন আরেকজনকে প্রপোজ করবে, এটাই স্বাভাবিক। যতক্ষণ পর্যন্ত সে তার পারফেক্ট ম্যাচিং না পাবে ততক্ষণ পর্যন্ত একটা পুরুষ একটা মহিলাকে প্রপোজ করবে, অথবা একটা মহিলা একটা পুরুষকে প্রপোজ করবে। দিস ইজ ন্যাচারাল। সো আমি তোমাকে দেখার আগে আমি একাধিক মহিলাকে প্রপোজ করেছি, এটা সত্য। বাট তোমাকে দেখা পর আমার মনে হয়েছে যে তুমি আমার জন্য পারফেক্ট ম্যাচিং। আর তোমাকে দেখা মাত্রই আমার রক্তের মধ্যে অক্সিজেন চলাচল শুরু করে দিয়েছিল। তো এটা শুনে গ্লোরিয়া কনভিন্স হয়ে যায়। গ্লোরিয়াও বলে হ্যাঁ, তোমাকে দেখার পরও আমার রক্তের মধ্যে অক্সিজেন চলাচল শুরু করে দিয়েছিল। তো অবশেষে কি হয়, তারা একে অপরকে মেনে নেয় এবং বিবাহ করার সিদ্ধান্ত নেয়। সো ডিলিমা অফ রিলেশনশিপ, অর্থাৎ রিলেশনশিপে বাধা বিপত্তি অবশ্যই আসবে। আর এই বাধা বিপত্তি যদি কাটিয়ে ওঠা যায় তাহলেই ভালোবাসায় সফল হওয়া যাবে। তো এরপরে আমরা নেক্সট পয়েন্ট যেটা দেখতে পাই সেটা হচ্ছে স্যাটিয়ার অন কনভেনশনাল লাভ অ্যান্ড ম্যারেজ। এই নাটকটাতে জর্জ বার্নার্ড শ স্যাটিয়ার করেছেন কনভেনশনাল লাভ,
এবং ম্যারেজকে অর্থাৎ প্রচলিত যে ভালোবাসা বা যে বিবাহ, এই বিবাহকে স্যাটিয়ার করেছে। তো কিভাবে স্যাটিয়ার করেছে, যে বিষয় এখানে দেখিয়েছেন, গ্লোরিয়া ভ্যালেন্টাইনকে ভালোবাসে, ঠিক আছে, কিন্তু গ্লোরিয়া ভ্যালেন্টাইনকে বলে তার টেন্ডেন্সি ভ্যালেন্টাইনকে বিবাহ করার না। তো গাইস, এই নাটকটাতে জীবিশ ম্যারেজকে স্যাটিয়ার করেছেন, অর্থাৎ কনভেনশনাল যে ম্যারেজ অর্থাৎ প্রচলিত যে বিবাহ, এই বিবাহকে স্যাটিয়ার করেছেন। এই নাটকটাতে আমরা দেখতে পাই মিসেস ক্ল্যান্ডন আর মিস্টার ক্ল্যাম্পটনের পারিবারিক জীবনে সেপারেশন ঘটে, অর্থাৎ তারা বৈবাহিক জীবনে সুখী না। আর এই সুখী না হওয়ার পিছনে দুইটা কারণ। ফার্স্ট অফ অল যে কারণটা, সেটা হচ্ছে ল্যাক অফ মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং যদি কোনো কনজুগাল লাইফে না থাকে, তাহলে সেই কনজুগাল লাইফটা কখনোই সুখী হতে পারে না। কারণ স্বামী যদি স্ত্রীকে ঠিকঠাক মতো না বুঝে বা স্বামী যদি স্ত্রীর প্রায়োরিটি না দেয়, তাহলে স্ত্রী তো পরিবারের স্বাধীনতা থাকলো না, তার মত প্রকাশের স্বাধীনতা থাকলো না। সো এই যে ল্যাক অফ মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, এই ল্যাক অফ মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং কারণে পারিবারিক জীবনের বিচ্ছেদ ঘটছে, বিভিন্ন প্রবলেমের সৃষ্টি হচ্ছে। তো এই বিষয়টা জীবিশ কিন্তু ফুটিয়ে তুলেছেন। কিন্তু এই নাটকটা শেষে জীবিশ কি দেখিয়েছেন, দেখিয়েছেন যে প্রত্যেকটা মানুষের একটা ফ্যামিলি দরকার, ফ্যামিলি ছাড়া কোনো মানুষই সুখী না। এই যে দীর্ঘ 18 বছরের একটা লং গ্যাপের পর যখন একে অপরকে তারা দেখে, তাদের মধ্যে কিন্তু একটা পরিবর্তন আসে। মিসেস ক্ল্যান্ডন ফেমিনিস্ট, তিনি তার এই ফেমিনিস্ট চিন্তা চেতনাটা চেঞ্জ হয়ে যায়। আর মিস্টার ক্ল্যাম্পটন এও একটা ব্যাকডেটেড পারসন, তারও মনের মধ্যে পরিবর্তন আসে, সে চায় যে সে তার স্ত্রীকে আবার অ্যাকসেপ্ট করবে। যাই হোক, অবশেষে কিন্তু তাদের রিইউনিয়ন ঘটে, তারা হ্যাপি লাইফ পায়। তো এভাবে এই যে কনভেনশনাল ম্যারেজকে কিন্তু স্যাটার করেছেন। আর লাভকে কিভাবে স্যাটার করেছেন, লাভকে স্যাটার করেছেন যে গ্লোরিয়া কিন্তু ভ্যালেন্টাইনকে ভালোবাসে, ঠিক আছে, কিন্তু সে ভ্যালেন্টাইনকে বিবাহ করতে চায় না। আর অপরদিকে ভ্যালেন্টাইন গ্লোরিয়াকে ভালোবাসে, কিন্তু এটা রোমান্টিক লাভারের মতো না। তো ভ্যালেন্টাইন যখন গ্লোরিয়ার প্রশংসা করছিল, তখন গ্লোরিয়া কিন্তু কনভিন্স হচ্ছিল না, বা এটাকে সে একটা বিরক্ত বোধ মনে করছিল। কিন্তু ভ্যালেন্টাইন কি করলো, ভ্যালেন্টাইন কিন্তু সরাসরি গ্লোরিয়ার ঠোঁটে একটা কিস করলো। তো যখন এটা করলো, তখন কিন্তু গ্লোরিয়ার মধ্যে একটা পরিবর্তন দেখা গেল, অর্থাৎ লাভ যে একটা জেনেটিক ফ্যাক্ট, এই জেনেটিক ফ্যাক্টটা এখানে ফুটে উঠলো। সো তারা কিন্তু একে অপরে বিবাহ করার ডিসিশন নিল। তো গাইস, এরপরে যে পয়েন্টটা আসে সেটা হচ্ছে রিপ্রেজেন্টেশন অন বায়োনিক হিরো। জীবিশ এই নাটকটাতে বায়োনিক এই টার্মটাকে ফুটিয়ে তুলেছেন। তাহলে বায়োনিক হিরো বা বায়োনিক এই শব্দটা কিন্তু এসেছে রোমান্টিক পোয়েট লর্ড বায়রন থেকে। বায়োনিক হিরো বলতে বায়োনিক হিরোর বৈশিষ্ট্য হবে সে স্মার্ট হবে, ইয়াং হ্যান্ডসাম, উচ্চশিক্ষিত হবে, সুদর্শন হবে, এইগুলো হলো বায়োনিক চরিত্রের বৈশিষ্ট্য। তো ভ্যালেন্টাইনকে আমরা যদি দেখি, তাহলে দেখতে পাবো যে এই সবগুলো চরিত্রই কিন্তু তার মধ্যে ফুটে ওঠে। কারণ ভ্যালেন্টাইন একজন ডেন্টিস্ট, উচ্চশিক্ষিত, তিনি স্মার্ট এবং কথা বলার ধরন অনেক সুন্দর, তাকে দেখে মেয়েরা ক্রাশ খায়। যাই হোক, এই বৈশিষ্ট্যগুলো কিন্তু আমরা ভ্যালেন্টাইনের মধ্যে দেখতে পাই। তো ভ্যালেন্টাইন এখানে বায়োনিক কিভাবে, ভ্যালেন্টাইন কিন্তু গ্লোরিয়াকে প্রপোজ করার আগে একাধিক মহিলার সাথে ফ্লার্ট করেছে, একাধিক মহিলাকে প্রেমের প্রস্তাব দিয়েছে। সো এখানে কিন্তু ভ্যালেন্টাইন একটা বায়োনিক হিরো। কিন্তু অবশেষে কি হলো, ভ্যালেন্টাইন তার এক্সপ্লেনেশনে বলল সে একাধিক মহিলাকে প্রপোজ করেছে, এটা ঠিক আছে, কিন্তু একটা মানুষ যতক্ষণ পর্যন্ত তার পারফেক্ট ম্যাচিংটা না পাবে, ততক্ষণ পর্যন্ত সে কিন্তু প্রপোজ করতেই থাকবে একটার পরে একটা। যখন সে তার পারফেক্ট ম্যাচিংটা পেয়ে যাবে, তখন সে অন্য মেয়েকে প্রপোজ করার প্রয়োজন বোধ করবে না। তো গ্লোরিয়া হলো তার জন্য পারফেক্ট ম্যাচিং। তো এই কারণে গ্লোরিয়াকে সে তার লাভার হিসেবে সিলেক্ট করেছে। আর এখানে আমরা যদি গ্লোরিয়ার চরিত্রটা দেখি, তাহলে দেখতে পাবো যে গ্লোরিয়া ভ্যালেন্টাইনের প্রেমে পড়ার আগে সে কিন্তু ওয়াল্টার বুনের সন্তান, ওয়াল্টার ব্রুন, সে একজন ব্যারিস্টার, এর সাথে কিন্তু তার একটা রিলেশন ছিল। তো গাইস, যাই হোক, এই দুই চরিত্রের মাধ্যমে কিন্তু জীবিশ সুন্দরভাবে বায়োনিক এই টার্মটাকে ফুটিয়ে তুলেছে। তো এরপরে যদি আমরা এই টার্ম অর্থাৎ ডাম অফ আইডিয়া, এই টার্মটাকে আমরা ডেভেলপ করতে চাই, তাহলে এটার মোরালিটিটা প্রকাশ করতে হবে। অর্থাৎ এই নাটকটার মোরালিটি কি, এই নাটকটার মোরালিটি যদি আমরা দেখি যে ভবিষ্যতে কি ঘটবে কেউ কিন্তু জানে না। অর্থাৎ মিস্টার ক্ল্যাম্পটন ভ্যালেন্টাইন যখন লাঞ্চ পার্টিতে ম্যারিন হোটেলে যায়, মিস্টার ক্ল্যাম্পটন জানতো না যে তার পরিবারের সাথে তার সাক্ষাৎ হবে এবং তাদের আবার রিইউনিয়ন ঘটবে, এটা কিন্তু জানতো না। তো যাই হোক,
এভাবে যদি আমরা এই পয়েন্টগুলো ডেভেলপ করি বা এই পয়েন্টগুলো আলোচনা করি, তাহলে এটা খুব সুন্দরভাবে প্রমাণ হয়ে যায় যে ইউ নেভার ক্যান টেল ড্রামা অফ আইডিয়াস। তো প্রত্যেকটা কোশ্চেনের শেষে একটা কনক্লুশন দিতে হয়। এই প্রশ্নটার কনক্লুশন আমরা কিভাবে দিব? এই প্রশ্নটার কনক্লুশন এভাবে দিব যে ইন টার্মিনেশন উই ক্যান সে দ্যাট দিস ড্রামা ইজ এ প্রপারলি ড্রামা অফ আইডিয়া বিকজ ইট কন্টেইন all the features of drama of ideas. Here, GB Shaw produced his realistic view about love and marriage. তো গাইস, এই ছিল আজকে আমার আলোচনা। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবে। আল্লাহ হাফেজ।